মেডিটেশন একটা স্পোর্টসের মতো। স্পোর্টস কোনো একটা বিষয় নয়। ক্রিকেট খেলা একটা স্পোর্টস, ফুটবল খেলা একটা স্পোর্টস, হকি খেলা একটা স্পোর্টস, সুইমিং করা একটা স্পোর্টস, চেস খেলা একটা স্পোর্টস। এগুলো এরকম বিভিন্ন রকমের স্পোর্টস আছে। স্পোর্টস এই শব্দটা বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করে, ঠিক তেমনই মেডিটেশন একটা ওয়ার্ড যেটা বিভিন্ন রকমের জিনিসকে রিপ্রেজেন্ট করে। মেডিটেশন মানে কোনো একটা বিষয়, কোনো একটা প্র্যাকটিস এমনটা নয়, একটা রেঞ্জ অফ প্র্যাকটিস, একটা রেঞ্জ অফ বিষয়। তার মধ্যে বিভিন্ন রকমের প্র্যাকটিসেস আছে, যেমন ব্রিদিং মেডিটেশন হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রিদিং, 3 স্টেপ ব্রিদিং হতে পারে, বক্স ব্রিদিং হতে পারে, আনাপানা হতে পারে। এছাড়া ভিপাসনা মেডিটেশন আছে, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আছে, ন্যারেটিভের উপরে মেডিটেশন আছে, বডি সেন্সেশনের উপরে মেডিটেশন আছে, অ্যাফার্মেশন মেডিটেশন আছে, একটা রেঞ্জ অফ থিং। মেডিটেশন কোনো একটা ফিক্সড থিং নয়। আমাদের একটা বিরাট বড় ভুল ধারণা মেডিটেশন মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট জিনিস যেটা আমাদের ভালো লাগে না, কিন্তু এমনটা নয়। যদি কোনো একটা মেডিটেশন যদি আমরা অ্যাপ্রোচ না করতে পারি তাহলে আমরা অন্য মেডিটেশন প্র্যাকটিস করতে পারি, সেটা না হলে অন্য মেডিটেশন। অর্থাৎ কোনো স্পোর্টসে যদি আমরা না খেলি তাহলে সেটা আমাদের হেলথের জন্য যেমন ভালো নয়, ঠিক তেমনই যদি কোনো মেডিটেশনই আমরা প্র্যাকটিস না করি তাহলে সেটা আমাদের মাইন্ড বা ব্রেনের জন্য অতটা ভালো নয় বা হেলদি নয়। তো আজকের ভিডিওতে আমরা মেডিটেশন সম্পর্কে জানবো, কেন মেডিটেশন করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এবং মেডিটেশন সম্পর্কে নিউরোসায়েন্সে এবং সায়েন্টিফিক রিসার্চে কী ধরনের তথ্য উঠে আসছে আজকালকার দিনে। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো আজকের ভিডিও শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে টু টাইপস অফ মেডিটেশন। মেডিটেশন দুই রকমের হয়, একটা হচ্ছে কি স্পিরিচুয়াল মেডিটেশন আর একটা হচ্ছে কি হিউম্যান মেডিটেশন। স্পিরিচুয়াল মেডিটেশন মানে কি, এমন এক ধরনের মেডিটেশন টেকনিক বা কোনো একটা টুল যেটা আমাদেরকে এনলাইটেন্ড হতে অথবা নির্ভানা বা কোনো একটা সমাধি স্টেটকে অ্যাচিভ করতে হেল্প করে। এই নির্ভানা বা সমাধি স্টেট বা এনলাইটমেন্ট এগুলোর মানে কি, এটার মানে আর কিছুই নয়, জাস্ট আমাদের যে চেতনা বা কনসিয়াসনেস সেটা তার আলটিমেট ইভলিউশনারি স্টেজটাকে অ্যাচিভ করে নেবে। অর্থাৎ আমাদের মনের ভিতরে যে চেতনা আছে বা যে কনসিয়াসনেস আছে সেটা ইতিহাসের মধ্যে দিয়ে বিবর্তন হতে হতে আসছে। বিভিন্ন মানুষের মধ্যে যে কনসিয়াসনেস সেটা হচ্ছে একটাই কনসিয়াসনেস, সেটা ইভলভ হতে হতে আসছে এবং সেটা ইভলভ হতে হতে তার ফাইনাল যে স্টেজ সেটাকে অ্যাচিভ করে নেবে। এবং সেখান থেকে আর আমরা এই আর্থলি বা মেটেরিয়াল ফেনোমেনাতে ফিরে আসবো না। না, এই যে নির্ভানা বা এই যে এনলাইটমেন্ট সেটাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। তার মধ্যে মেডিটেশন হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মেডিটেশনের সাহায্যে আমরা সেই স্টেটটাকে অ্যাচিভ করতে পারি না। মেডিটেশন সেই সমস্ত যে টেকনিক বা টুল বা যে সমস্ত লাইফস্টাইল তার মধ্যে অত্যন্ত একটা সেন্ট্রাল অ্যাসপেক্ট, একটা কেন্দ্রীয় বিষয়। তো এটা হচ্ছে এক ধরনের মেডিটেশন, যখন আমরা স্পিরিচুয়াল এই ইভলভ করার জন্য মেডিটেশন প্র্যাকটিস করি। অন্যদিকে কি হিউম্যান মেডিটেশন, অর্থাৎ যখন আমরা আর্থলি বিষয়, অর্থাৎ একটা বিজনেস এক্সিকিউট করার জন্য বা কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য বা নিজের হেলথ ভালো রাখার জন্য বা মেন্টাল হেলথটাকে বেটার করার জন্য বা অনেক সুস্পষ্টভাবে চিন্তা করার জন্য বা আমাদের ইমোশনসগুলোকে রেগুলেট করার জন্য যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, সেই যে মেডিটেশন প্র্যাকটিস সেটা কোনো অপার্থিব বিষয় বা মানুষ্য জগতের ঊর্ধ্বে বা তার বাইরে বা সমস্ত অস্তিত্বের ঊর্ধ্বে কোনো একটা বিষয়কে পাওয়ার জন্য আমরা করছি এমনটা নয়, বরঞ্চ আমরা যা কিছু অলরেডি জানি বা যা কিছু আমরা অলরেডি করছি, যা কিছু আমরা পাওয়ার চেষ্টা করছি, সেটাকে পাওয়ার জন্য মেডিটেশন টেকনিক আমাদেরকে হেল্প করবে বা একটু এজিং করবে, জিনিসটাকে আরও বেশি অনেক সহজ এবং স্মুথ করে দেবে। এটা হচ্ছে কি হিউম্যান মেডিটেশন। তো যে কোনো মেডিটেশন এই দুটো ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আসে। এরকমটা নয় যদি আমরা স্পিরিচুয়াল মেডিটেশন প্র্যাকটিস করি তাহলে সেটা আর্থলি বিষয়ে আমাদেরকে হেল্প করবে না। আবার এমনটাও নয় যদি আমরা কোনো আর্থলি বা কোনো একটা হিউম্যান মেডিটেশন টেকনিক প্র্যাকটিস করি তাহলে সেটা স্পিরিচুয়ালি ইভলভ হতে হেল্প করবে না, এমনটা একদমই নয়। দুটো একে অপরকে হেল্প করে, তবে এক একটা বিষয়, এক একটা টেকনিক এক একটা নির্দিষ্ট কাজের জন্য সেগুলো অ্যাসাইন করা বা সেটা নির্দিষ্ট কাজের জন্য সেটা অনেক বেশি হেলদি এবং হেল্পফুল। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে মেডিটেশন এবং নিউরোসায়েন্স। নাও এখানে আমরা জানবো যে মেডিটেশনের ফলে আমাদের ব্রেনের মধ্যে কীরকম এফেক্ট পড়ে। সায়েন্টিস্টরা, বিশেষ করে যারা নিউরোসায়েন্স এবং ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এবং যারা সাইকোলজিস্ট, তারা বিভিন্ন মেডিটেটর যারা অনেক বছরের পর বছর ধরে মেডিটেশন প্র্যাকটিস করছে তাদেরকে বিভিন্ন মেশিনের সাহায্যে এক্সপেরিমেন্ট করেছেন, তাদের ব্রেনের ভিতরে কী ঘটনা ঘটছে সেটাকে দেখার চেষ্টা করেছেন। এমআরআই মেশিন, ইসিজি ইত্যাদির সাহায্যে তাদের ফুল বডিকে স্ক্যান করা হয়েছে এবং তাদের ব্রেনের মধ্যে যে স্পাইকগুলো ঘটতে থাকে, নিউরনসের মধ্যে এক ধরনের আবেগ বা থট ওঠানামা করতে থাকে। যেমন আমাদের হার্টবিটটা অনেক কখনো দ্রুত হতে থাকে, কখনো আস্তে হতে থাকে, ঠিক তেমনই। তো সেই নিউরনসের মধ্যে কী ঘটনা ঘটছে মেডিটেশন প্র্যাকটিস করার ফলে মানুষের ব্রেনের মধ্যে কী এফেক্ট তৈরি হচ্ছে, সেটা কি আদেও ভালো নাকি ভালো নয়, সেটা কতটা ভালো বা কী ধরনের প্র্যাকটিস করলে কীরকম হয়, তার উপরে নিউরোসায়েন্টিস্টরা অনেক রিসার্চ করেছে এবং সেই রিসার্চ থেকে বিভিন্ন তথ্য উঠে এসেছে যে মেডিটেশন প্র্যাকটিস করলে আমাদের ব্রেনের মধ্যে কী ধরনের প্রভাব পড়ে বা আমরা কী ধরনের ইমপ্রুভমেন্ট আমরা আমাদের মধ্যে দেখতে পারি। এখন আমি সেইগুলো এক্সপ্লেন করবো একটা একটা করে। সবার প্রথম হচ্ছে কি ফোকাস অ্যান্ড স্টেবিলাইজ অ্যাটেনশন। না, অর্থাৎ মেডিটেশন প্র্যাকটিস করার পর দেখা গেছে যে সমস্ত গ্রুপ অফ পিপল
সায়েন্টিস্টরা কী করেছে, একটা গ্রুপ অফ পিপলদেরকে নিয়েছে, তাদেরকে দুটো ভাগে ভাগ করেছে। তারপর একটা গ্রুপকে বলেছে কি তারা এবার থেকে রেগুলারলি মেডিটেশন প্র্যাকটিস করবে, এবং অন্য গ্রুপ তারা যেমন নর্মাল লাইফ লিড করছিল তেমনই করবে। এবং কিছু সময় পর পর তাদের ব্রেনটাকে এই বিভিন্ন রকম মেশিনের সাহায্যে দেখা হচ্ছে সেখানে কী কী ঘটনা ঘটছে। যারা মেডিটেশন প্র্যাকটিস করছিল তাদের মধ্যে অনেক রকমের পরিবর্তন এসছে, তাদের নিউরনসের মধ্যে, তাদের বিহেভিয়ারাল প্যাটার্নসের মধ্যে। তো সেখান থেকে সায়েন্টিস্টরা বলছে কি স্টেবিলাইজ অ্যাটেনশন এবং ফোকাসের ক্যাপাসিটি ইনক্রিজ করে আমাদের। কিভাবে না, ফোকাস করার অর্থ কি, যখন আমরা কোনো বই পড়ি বা কোনো একটা কাজ করি বা কোনো একটা বিজনেস অ্যাসাইনমেন্ট করছি বা কারোর সঙ্গে হয়তো কনভারসেশন করছি, তখন আমাদের অ্যাটেনশনটা একটা সুনির্দিষ্টভাবে থাকে না বা একটা ফোকাসড ওয়েতে থাকে না, এটা ডিস্টেবিলাইজ হতে থাকে। অর্থাৎ এটা কোনো টর্চ লাইট যদি সেটাকে আমি সবসময় শেক করতে থাকি, মুভ করতে থাকি, তাহলে যেখানে আলোটা পড়বে সেই জায়গাটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না। আমাদের অ্যাটেনশনটা কিছুটা সেই রকম, সবসময় একটা হ্যাপাজেড ওয়েতে চলতে থাকে, একটা শেকিং ওয়েতে চলতে থাকে। মেডিটেশন করার ফলে কি হয়, সেই অ্যাটেনশনটা ডিস্টেবিলাইজ স্টেট থেকে ধীরে ধীরে স্টেবিলাইজ হতে শুরু করে। অর্থাৎ আমরা যখন কনভারসেশন করছি বা কোনো অ্যাসাইনমেন্ট করছি বা কোনো অফিসের কাজ করছি বা কোনো পড়াশোনা করছি, সেখানে আমাদের অ্যাটেনশনটা ধীরে ধীরে থাকতে শুরু করে। আমাদের ফ্যান্টাসির মধ্যে বা আমাদের মনের ভেতরে যে ন্যারেটিভগুলো চলতে থাকে সেখানে অ্যাটেনশনটা কনজিউম হয়ে যায় না। এটা হচ্ছে সবথেকে প্রথম এবং সবথেকে বড় এফেক্ট মেডিটেশনের। এছাড়া আরও একটা এফেক্ট কি, অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইমোশন। অর্থাৎ আমরা যেরকম ফিল করি বা আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো হয়, যে ফিলিংসগুলো তৈরি হয়, সেই ফিলিংসগুলো অনেক র্যান্ডাম হতে থাকে, অনেক হ্যাপাজার্ড হতে থাকে। আমরা অন্য মানুষদের ফিলিংসের সাথে কানেক্টেড ফিল করতে পারি না। মেডিটেশন প্র্যাকটিস করার ফলে আমাদের মধ্যে ফিলিংসের ক্যাপাসিটি বা স্কোপ অনেক বেশি হয়। অর্থাৎ মেডিটেশন করার আগে তাদের মধ্যে একটা বিশেষ ধরনের ফিলিংসই ডোমিনেটেড থাকে। অর্থাৎ শুধুমাত্র অ্যাঙ্গার বা শুধুমাত্র হেট্রেড বা রেজ, কোনো একটা বা দুটো ফিলিংস বা এক্সপেরিয়েন্স অনেক বেশি ডোমিনেটেড থাকে, অর্থাৎ বেশি পরিমাণে অকার করতে থাকে। কিন্তু মেডিটেশন প্র্যাকটিস করার পর কি হয়, আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন নিউরাল প্যাটার্ন তৈরি হয়, যার ফলে যখন যেমন ইমোশন আসছে তখন তেমন ইমোশন আমরা এক্সপেরিয়েন্স করতে পারি। এমনটা নয় যে মেডিটেশন প্র্যাকটিস করলে কোনো খারাপ ইমোশন আর তৈরিই হবে না, কখনো আমরা রাগই করবো না বা আমাদের মধ্যে অ্যাঙ্গার আসবে না, এমনটা নয়। কিন্তু সেই অ্যাঙ্গারের যে পরিমাণটা সেটা একটা সুনির্দিষ্ট হবে, যে মুহূর্তের জন্য শুধু ততক্ষণের জন্যই থাকবে, এবং সেটার মধ্যে একটা রেগুলেশন তৈরি হবে। অর্থাৎ আমরা কোনো একটা এক্সপেরিয়েন্সকে বা একটা ফিলিংসকে রিপিট করতে থাকবো না বারবার করে, এবং সেই ফিলিংসের লুপের মধ্যে চলে যাব না, বরং বাস্তবে যখন যেমন এক্সপেরিয়েন্স হবে ঠিক সেটাই আমরা এক্সপেরিয়েন্স করতে শুরু করব। যার ফলে আমাদের ইমোশনটা কেমন বা আমাদের ইমোশনটা কতটা হেলদি বা আমরা কেমনভাবে কোনো জিনিসকে ফিল করতে চাই, কোন ফিলিংসটা আমাদের ভালো লাগে, কোনটা ভালো লাগে না, সেই সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস এবং আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি ইনক্রিজ করে মেডিটেশন প্র্যাকটিসের ফলে। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে কি, কাল্টিভেট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ইমোশন অনেক বেড়ে যায়, যখন আমাদের ফোকাস করার ক্যাপাসিটি বেড়ে যায়, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে কি আমাদের আশেপাশের মানুষদের যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে সেটা অনেক বেটার হতে শুরু করে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে কি, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনের যে সম্পর্ক, আমাদের হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ছেলে মেয়ে, আমাদের ক্লোজ ফ্রেন্ড যারা হয়, আমাদের সিবলিংস ভাই বোন, তাদের সঙ্গে যাদের সাথে আমাদের ডেইলি লাইফটা অনেক বেশি আমরা শেয়ার করতে থাকি, তাদের সাথে আমাদের এক্সপেরিয়েন্সটা বা আমাদের যে রিলেশনশিপটা সেটা অনেক বেটার হতে শুরু করে। আমাদের ফোর্থ পয়েন্ট হচ্ছে কি, ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ। অর্থাৎ আমাদের নিজের সঙ্গে নিজের যে রিলেশনশিপ, অর্থাৎ আমরা আমাদেরকে একটা পার্টিকুলার ওয়েতে ভিউ করি, অর্থাৎ আমি কেমন মানুষ বা আমার সেলফটা কেমন, আমাদের একটা সেলফ ইমেজ থাকে। কখনো কখনো আমরা আমাদের নিজেদের উপরে অনেক বেশি রাগ করি, অনেক বেশি রিগ্রেট ফিল হয়, অনেক বেশি অ্যাংরি ফিল করি আমরা, কেন আমি এই কাজটা করলাম, অনেক বেশি গিল্ট ফিল করি আমরা আমাদের জন্য, কোনো একটা ভুল কাজ করার কারণে বা কোনো একটা অন্যায় কাজ করার কারণে বা কোনো একটা মিস্টেক হয়ে যাওয়ার জন্য। তো সেই যে নিজের প্রতি নিজের যে ফিলিংসগুলো এবং নিজের প্রতি নিজের যে থটসগুলো, সেগুলোর মধ্যে একটা রেগুলেশন আসে, সেগুলো সম্পর্কে আমরা সেলফ অ্যাওয়ার হতে পারি এবং সেগুলোর মধ্যে একটা পরিবর্তন হতে শুরু করে। আমরা অনেক বেশি কম্প্যাশনেট হয়ে পড়ি, অর্থাৎ নিজের প্রতি নিজের যে ভিউটা বা সেখানে যে ইমোশনগুলো সেগুলো অনেক বেশি কম্প্যাশনেট, অনেক বেশি কাইন্ড হতে শুরু করে, যার ফলে আমরা অনেক বেশি কাম এবং অনেক বেশি স্টেবল ফিল করি। এছাড়া আরও দেখা গেছে যে মেডিটেশন প্র্যাকটিস করার পরে প্ল্যানিং, থিঙ্কিং এবং অ্যাটেনশন এগুলোর মধ্যে কিছু পরিবর্তন এসছে। অর্থাৎ কোনো একজন মানুষ সে মেডিটেশন প্র্যাকটিস করার আগে যেভাবে চিন্তা করতো এবং মেডিটেশন প্র্যাকটিস করার পর এখন সে যেভাবে চিন্তা করে তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ চিন্তার যে শৃঙ্খলা, একটার পর একটা চিন্তা আমাদের মনে যখন উঠে আসে, সেই শৃঙ্খলটা তার মধ্যে একটা বিশেষ রূপ বা বিশেষ একটা পরিবর্তন দেখা গেছে। শুধুমাত্র তাই নয়, চিন্তার মধ্যে যখন পরিবর্তন হয় তখন আমরা যে প্ল্যানিং করি বা যে ডিসিশন মেকিং করি, অর্থাৎ আমরা কোন জব করব বা রিলেশনশিপে যাবো কিনা, বা আমরা কি কেরিয়ার অপশান আছে, বা আমরা যখন টাকা পয়সা কোথায় খরচ করব কোথায় খরচ করব না, বা আমরা কোন শহরে আমরা আমাদের বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো, আমাদের লাইফের যে মেজর এবং যে ছোটো ছোটো যে ডিসিশনসগুলো আছে বা এভরিডে লাইফের যে ডিসিশনস এবং যে চয়েস, তার মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখা যায় মেডিটেশন প্র্যাকটিস করার পর। এবং আমাদের সেই অ্যাটেনশনটা অন্য একটা ফর্মে বা অন্য
একটা রূপে কাজ করতে শুরু করে। আমরা কোথায় অ্যাটেনশন দেবো এবং কোথা থেকে অ্যাটেনশনটা তুলে নেব। অনেকক্ষণ হয়তো কেউ ইনস্টাগ্রাম রিল দেখছে বা অনেকক্ষণ হয়তো সে টাইম ওয়েস্ট করছে তার বন্ধুদের সাথে গসিপ করার মাধ্যমে, কোনো প্রোডাক্টিভ ডিসকাশন না করে। তো আমরা তখন সেই অ্যাটেনশনটাকে রেগুলেট করতে পারি, কোনো একটা জায়গা থেকে অ্যাটেনশনটাকে তুলে নিতে পারি, আবার অন্য জায়গাতে অ্যাটেনশনটাকে আমরা ইনভেস্ট করতে পারি। এগুলো কি মেডিটেশন করার পর এই ধরনের সিমটমস বা এই ধরনের এফেক্ট আমরা দেখতে পাই। এছাড়া সায়েন্টিস্টরা আরও দেখেছে যে মেডিটেশন করার পর আমাদের যে বডিলি অ্যাওয়ারনেস সেটা অনেক বেশি ইনক্রিজ করেছে। অর্থাৎ সাধারণত যখন আমরা একটা সার্টেন এজ ক্রস করে যাই তখন আমাদের বডিতে কি ফিল হচ্ছে সেটা আমরা অত বেশি ফিল করি না বা সেটা সম্পর্কে আমরা অত বেশি অ্যাওয়ার থাকি না। আমরা সবসময় থটসের মধ্যে হারিয়ে যাই, চিন্তার মধ্যে সবসময় ঘুরতে থাকি, বিভিন্ন রকমের আজগুবি সব চিন্তা, যে সমস্ত চিন্তাগুলোর কোনো অবজেক্টিভ ইউটিলিটি নেই, অর্থাৎ কোনো ইউজ ভ্যালু নেই। যদি আমরা কোনো একটা পেন্সিল কিনি তাহলে সেই পেন্সিলটার মূল্য কতটা সেটা নির্ভর করে, প্রকৃতপক্ষে তার মূল্য কতটা সেটা নির্ভর করে আমরা কতটা সেটাকে ব্যবহার করছি তার উপরে, কতটা সেটাকে আমরা ইউজ করছি তার উপরে। এটা নয় যে সেই পেন্সিলটা দোকান থেকে আমরা কত দাম দিয়ে কিনছি, যে দাম দিয়ে আমরা কিনছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা সেটাকে ইউজ করি এবং সেটাকে কোথাও কাজে লাগাই। আমাদের চিন্তা হচ্ছে ঠিক একই রকম, এটাকে বলা হয় কি ইউটিলিটি বা ইউজ ভ্যালু, ব্যবহারযোগ্য যে মূল্য। আমরা এমন অনেক চিন্তা করতে থাকি যে চিন্তাগুলোর কোনো মানে নেই, যেগুলোর কোনো ইউজ ভ্যালু নেই, যেগুলো জাস্ট এমনি মাথায় তৈরি হয়। তো সেই চিন্তাগুলো থেকে সরে এসে আমাদের অ্যাওয়ারনেসটা আমাদের বডিতে চলে আসে, অর্থাৎ বডিতে বিভিন্ন রকমের সেন্সেশন তৈরি হয়। ফর এক্সাম্পল, কখনো আমাদের অনেক বেশি গরম লাগতে পারে, কখনো ঠান্ডা লাগতে পারে, কখনো কোথাও পেন হতে পারে, কখনো কোথাও হয়তো স্ক্র্যাচ মানে একটু খুজলি হচ্ছে, বা কখনো কোথাও হয়তো বিভিন্ন রকমের টেনশন তৈরি হচ্ছে মাসেলের মধ্যে। তো সেই যে বডিতে যে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে সেটা আমাদের বডি বিভিন্ন রকমের সিগন্যাল দিয়ে থাকে, কখন আমাদের খাবার খেতে হবে, কখন খেতে হবে না, কখন এক্সারসাইজ করতে হবে, বা বডির মধ্যে বিভিন্ন রকমের প্রবলেমস তৈরি হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। আমরা সেই সিগন্যালসগুলোকে বুঝতে না পারার কারণে কি হয়, আমাদের বডিতে অনেক রকমের ডিজিজ তৈরি হয়। তো মেডিটেশন করার পর কি হয়, সেই বডি সম্পর্কে সেই যে অ্যাওয়ারনেস সেটা অনেক বেশি ইনক্রিজ করে, যার ফলে আমরা ফিজিক্যালিও একটা লেভেল পর্যন্ত এনার্জেটিক ফিল করি। মেডিটেশন করার পর সবথেকে বেশি যে জিনিসটা আমাদের হেল্প করবে সেটা হচ্ছে কি ডিফল্ট মুড। ডিফল্ট মুড মানে কি, আমরা আমাদের যে চরিত্র বা যে ক্যারেক্টার সেটা সবসময় একটা নির্দিষ্ট মুডে থাকে। সবসময় আইদার মুডটা অনেক বেশি স্যাডিস্টিক, সবসময় দুঃখে আছি, কষ্টে আছি, অথবা সবসময় অ্যাংরি, মানে একটা জেনারেল একটা মুড। নাও সেই অ্যাঙ্গারটা সাধারণ অ্যাঙ্গারের মতো নয়, বা যে স্যাডনেসটা সেটা সাধারণ স্যাডনেসের মতো নয়, একটা মুড হিসেবে। মুড হচ্ছে কি, যেটা দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে। জেনারেলি অ্যাঙ্গার একটা আউটবাস্ট হিসেবে হয়, কখনো কখনো একটা ডিসঅর্ডার হিসেবে হয়, আবার কখনো কখনো কি একটা পার্টিকুলার রেঞ্জ বা একটা নট পুরোপুরি একটা ডিসঅর্ডার নয় যখন আমরা পুরোপুরি অ্যাংরি, বাট একটা কি এক ধরনের হ্যাবিট প্যাটার্ন বা একটা অ্যাভারেজ ইমোশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমরা মনে মনে এক্সপিরিয়েন্স করছি স্যাডনেসটা বা সেই অ্যাঙ্গারটা বা সেই ফেয়ারটা, কিন্তু সেটা একটা আউটবাস্ট হচ্ছে না বা একটা ডিসঅর্ডারে কনভার্ট হচ্ছে না, জাস্ট আমরা মনের ভিতরে কোনো রকম সেটা ধরে রেখেছি। তাহলে দুটো স্তর, কিন্তু এর নিচে একটা স্তর থাকে যেটা হচ্ছে কি মুড। মুড হচ্ছে কি এমন একটা জিনিস যেটা অনেক দীর্ঘ সময়ের জন্য হয়। আউটবাস্ট সেটা সবসময় কিছু মুহূর্তের জন্য হয়, অর্থাৎ যদি কেউ ভয় পায়, ভয় থেকে সে কুকুরে যেতে পারে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিতে পারে, বা সে কারোর সাথে কথা বলছে না এমন করতে পারে, কিন্তু সেটা কয়েক ঘন্টার জন্যই থাকবে। কিন্তু এছাড়া কি, যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স অফ ফেয়ার বা এক্সপেরিয়েন্স অফ স্যাডনেস বা অ্যাঙ্গার, সেটা কি মনের ভেতরে এক্সপেরিয়েন্স তো হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আউটবাস্ট হয়ে যায়, কিন্তু সেটা না করে আমরা অনেক দীর্ঘ সময় রাখতে পারি। তারও নিচে যেটা আছে যেটা হচ্ছে মুড। মুড হচ্ছে কি একটা স্টেবল, অনেক দীর্ঘ সময়, একদিন দুদিন বা এক সপ্তাহ জুড়ে আমাদের একটা মুড কাজ করতে পারে। সেই যে মুড, একটা ডিফল্ট মুড আমাদের চরিত্রের মধ্যে সবসময় থাকে, অর্থাৎ যে মুডটা সবসময় আসে, অর্থাৎ সেটা আমরা যে কোনো কাজ করি না কেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদেরকে সবসময় সেই মুডের সঙ্গেই থাকতে হয়। সেই যে ডিফল্ট মুডটা সেটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি। সবসময় একটা এনার্জেটিক বা সবসময় অত্যন্ত বেশি কাম অ্যান্ড পিসফুল, অনেক বেশি ফোকাসড একটা মুড তৈরি হয়, যে মুডটা আমাদেরকে কাজ করতে এবং আমাদের লাইফের প্রতি অনেক বেশি ফোকাসড হতে, নাকি কোনো ফ্যান্টাসি, একটা আননেসেসারি ইউজলেস ফ্যান্টাসির মধ্যে চলে যাওয়া থেকে লাইফের প্রতি ফোকাসড হতে অনেক বেশি হেল্প করে, যেটা আমার মনে হয় মেডিটেশনের সবথেকে বেশি এফেক্টিভ এবং সবথেকে বেশি ভ্যালুয়েবল একটা এফেক্ট। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি কগনিটিভ কন্ট্রোল। যারা নিউরোসায়েন্টিস্ট তারা পুরো বডি এবং পুরো ব্রেনের স্ক্যান করার মাধ্যমে তারা দেখেছে যারা মেডিটেশন প্র্যাকটিস করছে তাদের মধ্যে ঠিক কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। আমাদের ব্রেন একটা বড় অংশ, আমাদের ব্রেনের মধ্যে অনেক কিছু আছে, ঠিক কোন কোন পোর্শনে সেই পরিবর্তনটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করেছে সায়েন্টিস্টরা। তো আমাদের ব্রেনের মধ্যে 3টে বিশেষ অংশ আছে, বিভিন্ন অংশ আছে আমাদের ব্রেনের মধ্যে। নিওকর্টেক্স থেকে আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস। তো সায়েন্টিস্ট এটা দেখেছে যে 3টে জায়গার মধ্যে আমাদের ব্রেন এফেক্ট তৈরি করে, মেডিটেশনের এফেক্ট। একটা হচ্ছে কি প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স মানে কি, প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে এভলিউশনারি সবথেকে অ্যাডভান্স পার্ট হিউম্যান ব্রেনের।
অর্থাৎ অনেক প্রাচীনকাল থেকে মানুষ যখন প্রাণী ছিল তখন থেকে ইভলভ হতে থেকেছে তার ব্রেনটা, বিভিন্ন কাজ বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যখন চলতে থেকেছে সভ্যতা। তো সেই ব্রেনের মধ্যে একটা বিশেষ অংশ যেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটার সাহায্যে আমরা কি চিন্তা করি, কগনিশন করি, র্যাশনাল থিঙ্কিং করি। আমাদের মধ্যে যে ফিলিংস বা যে এক্সপেরিয়েন্স আছে সেটা কিন্তু অন্য প্রাণী বা পশু পাখির মধ্যেও এক্সিস্ট করে সেটা, কিন্তু চিন্তা করার ক্ষমতা বা ল্যাঙ্গুয়েজ দিয়ে বা ভাষা দিয়ে এই চিন্তা করার যে ক্ষমতা সেটা কিন্তু শুধুমাত্র মানুষের মধ্যেই আছে। সেই ল্যাঙ্গুয়েজের যে ক্যাপাসিটি বা সেই র্যাশনাল থিঙ্কিং বা একটা সেন্টেন্সকে কমপ্লিট করা, তারপর একটা সেন্টেন্সকে কমপ্লিট করা এবং তারপর একটা সেন্টেন্স, এবং সেগুলো একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যেই থাকবে, নাকি একটা বিষয় থেকে জাম্প করে অন্য বিষয় তারপর অন্য বিষয়, এমনটা হবে না। এই যে ক্যাপাসিটিগুলো সেটা কোথায় আছে না, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে আছে। মেডিটেশন করার পর দেখা গেছে এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা কি, সেখানে মাসেল বিল্ড আপ তৈরি হয়। অর্থাৎ সেখানে যেমন আমরা এক্সারসাইজ করলে অনেক মাসেল তৈরি হয়, ঠিক তেমনই সেখানে অনেক নতুন নতুন মাসেল বা নিউরাল সেল তৈরি হয়, যার ফলে কি আমাদের ইমপ্রুভমেন্ট তৈরি হয়, আমরা চিন্তা করার ক্যাপাসিটি বাড়তে থাকে। আরও দেখা গেছে কি ইনসুলা হচ্ছে আমাদের ব্রেনের অন্য একটা পার্ট, যে পার্টের কাজ হচ্ছে কি আমাদের বডিতে যত সেন্সেশন হচ্ছে সেগুলোকে সবসময় অবজার্ভ করা, সেগুলোকে রেগুলেট করা। যেমন টেম্পারেচার, বা আমাদের বডিতে কোনো পেন হচ্ছে কিনা, বা কোনো হার্ট ব্রেক হয়েছে কিনা, অথবা আমরা ফিলিংস অফ নোয়িং, কোনো কিছু জানতে পারলে যে ভালো লাগে, একটা ওয়ান্ডারিং সেটা, বা কোনো একটা যদি মিউজিক শুনি আমরা, তো সেই যে মিউজিক শোনার পরে আমাদের বডিতে একটা সেন্সেশন তৈরি হয় অনেক সময়। সেই যে সেন্সেশনগুলো তৈরি হয় আমাদের বডিতে, সেগুলো কে অবজার্ভ করে, সেগুলোকে রেগুলেট কে করে, ইনসুলা। এই ইনসুলা পার্ট এটা যদি উইক থাকে, যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের বডি সেন্সেশন সম্পর্কে জানতে পারবো না। তো পুরো বডি এবং পুরো আমরা যা কিছু চিন্তা করি সেগুলো ব্রেনের বিভিন্ন কগনিটিভ পার্ট সেগুলোকে অপারেট করে। যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনি, তাহলে দুটো সেন্স, তার দুটো আলাদা আলাদা কাজ আছে। ঠিক তেমনই আমাদের ব্রেনের বিভিন্ন পার্টের বিভিন্ন কাজ। কোনো একটা পার্ট সে চিন্তা করে, কোনো একটা পার্ট সে বডি সেন্সেশনকে অবজার্ভ করে, কোনো একটা পার্ট সে হচ্ছে আমাদের কি ডিফল্ট নেটওয়ার্ক, সে আমাদের একটা ডিফল্ট মুড ক্রিয়েট করে। তো সেই প্রত্যেকটা পার্টের মধ্যে অনেকগুলো প্যাটার্ন তৈরি হয়, অনেকগুলো একটা সার্কিট বোর্ডের মতো তৈরি হয়। যেমন আমাদের বাড়ির চারিদিক দিয়ে ওয়্যার যায়, তার, হয়তো ইলেকট্রিসিটির যে তারগুলো যাচ্ছে, কোথাও লাইট বাল্ব আছে, কোথাও ফ্যান, কোথাও ফ্রিজ, টিভি, এসি বা ইত্যাদি ইত্যাদি। তো সেই তারগুলো যেমন যেতে থাকছে, একটা খিচুড়ির মতো হয়ে থাকে, একটা হ্যাপাজার্ড থাকে, ঠিক তেমনই আমাদের ব্রেনের মধ্যে নিউরাল সার্কিট তৈরি হতে থাকে। তো মেডিটেশন করার পর সেই যে বিভিন্ন সেন্টারগুলো আছে, সেই ইনসুলা বা সেই যে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং যে ডিফল্ট নেটওয়ার্ক, সেগুলোর মধ্যে যে সার্কিটগুলো তৈরি হয়ে আছে নিউরাল, সেগুলোর মধ্যে প্যাটার্নগুলোর মধ্যে চেঞ্জ তৈরি হয়। সেই চেঞ্জেসের ফলে আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আমাদের হেলথ বা ইত্যাদি ইত্যাদিতে প্রভাব পড়ে, যেগুলো একটু আগে আমি এক্সপ্লেন করলাম আমাদের প্রিভিয়াস পয়েন্টে। তাহলে কি নিউরোসায়েন্স অনুযায়ী কি আমাদের তিনটে জায়গাতে সব থেকে বেশি এফেক্ট পড়ে। একটা হচ্ছে কি প্রিফ্রন্টাল কর্টেক্স, একটা হচ্ছে যেটা এভলিউশনারি সব থেকে অ্যাডভান্স, তারপর হচ্ছে কি ইনসুলা, এবং তারপর হচ্ছে কি ডিফল্ট নেটওয়ার্ক মানে হচ্ছে যখন যেটা সবসময় চলতে থাকে, অর্থাৎ আমরা ডে ড্রিমিং করছি বা বসে আছি, শুয়ে আছি, রাস্তা দিয়ে হাঁটছি বা কার ড্রাইভিং করছি, সবসময় আমাদের মাইন্ডে কিছু থটস চলতে থাকে, এটা এমনি এমনি হতে থাকে, আমরা না চাইলেও সেটা হতে থাকে। ওটাকে বলা হয় কি ডিফল্ট নেটওয়ার্ক, বা অনেক সময় এটাকে বলা হয় কি অটো অ্যাপ্রেইজাল, অর্থাৎ অটোমেটিক যেটা চলতে থাকে। ওকে, তো সেই অটো অ্যাপ্রেজাল থেকে ধীরে ধীরে আমাদের অ্যাটেনশনটা ইনসুলাতে এবং কিছুটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে এসে জমা হতে থাকে সেই অ্যাটেনশনটা, যার ফলে কি সেই সেন্টারগুলো অনেক বেশি ইভলভ হতে শুরু করে, সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়। আর ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে কি, এখানে যদি সমস্ত এনার্জি সমস্ত অ্যাটেনশনটা চলে যায়, তাহলে আমরা কিন্তু আর ইমপ্রুভমেন্ট হতে পারবো, ইমপ্রুভ করতে পারবো না। এটা হচ্ছে কি একটা বাড়ির একটা ফর এক্সাম্পল, যেখানে ট্যাপ কল থাকে না, জল আসে, তার মধ্যে যদি কোথাও একটা লিকেজ থাকে, তাহলে বাকি সেই জলগুলো সেই লিকেজ থেকে পড়ে যাবে। ঠিক তেমনই আমাদের যে অ্যাটেনশনটা সেটা যদি ডিফল্ট নেটওয়ার্কের মধ্যে দিয়ে রিলিজ হতে থাকে সবসময়, সেখান থেকে যদি চলে যায়, তাহলে কি সেটা ইনসুলাতে আসবে না এবং সেটা কি প্রিফ্রন্টাল কর্টেক্সেও আসবে না সেই অ্যাটেনশনটা। এবং যদি সেখানে অ্যাটেনশন না আসে, তাহলে সেই পোর্শনগুলো ইভলভ হবে না। যত আপনি প্ল্যানিং বা র্যাশনাল থিঙ্কিং প্র্যাকটিস করবেন, ততটা ধীরে ধীরে বেটার হতে থাকবে। যত আপনি ইনসুলাকে প্র্যাকটিস করবেন, বডিলি অ্যাওয়ারনেসকে প্র্যাকটিস করবেন, তত সেখানে মাসেল বিল্ড আপ হবে, নিউরাল সার্কিটগুলো অনেক বেটার হবে, যার ফলে কি সেটা অনেক সেই পার্টটা ব্রেনে সেটা অনেক স্ট্রং হতে শুরু করবে। হ্যাঁ, তো সেই ডিফল্ট নেটওয়ার্কের মধ্যে দিয়ে, সেই লুপ হোলের মধ্যে দিয়ে যদি সমস্ত এনার্জিটা চলে যায়, তাহলে এখানে এসে আর সেই এনার্জিটা স্টোর হবে না, সেই অ্যাটেনশনটা, তাহলে কি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো না। তো সায়েন্টিস্ট এটা, নিউরোসায়েন্স এটা অবজার্ভ করে দেখেছে যে সত্যি সত্যি প্র্যাকটিক্যালি এমআরআই মেশিন থেকে ফুল বডি স্ক্যান করে বা হচ্ছে ইইজি মেশিন থেকে ইউজ করে সেগুলোকে তারা অবজার্ভ করছে, যখন মেডিটেশন প্র্যাকটিস করছে কেউ, তখন তার মধ্যে সত্যি সত্যি সেই পরিবর্তনগুলো হচ্ছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটার মধ্যে যথেষ্ট এভিডেন্স ড্রাইভেন একটা বিষয় এর মধ্যে এক্সিস্ট করে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি ব্রেন সিস্টেম।
আমাদের ব্রেনটাকে যদি আমরা দেখি তাহলে সেটাকে যদি স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি, সেটার মধ্যে দুটো সিস্টেম কাজ করে। একটা হচ্ছে কি অ্যাডিকশন, একটা হচ্ছে কি অ্যাভারশন। অ্যাডিকশন মানে কি যা কিছু আমাদের ভালো লাগে, অর্থাৎ আমাদের আইসক্রিম খেতে ভালো লাগে, বিরিয়ানি খেতে ভালো লাগে, গসিপ করতে ভালো লাগে, শুয়ে থাকতে বসে থাকতে ভালো লাগে। আর হচ্ছে কি অ্যাভারশন, বেশি জটিল জিনিস পড়াশুনো করা, অনেক কমপ্লেক্স থিওরি বা হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করা বা ফিজিক্যাল এক্সারসাইজ করা বা আরও বিভিন্ন রকমের যে অ্যাসাইনমেন্ট, টাস্ক, প্রজেক্ট থাকে, বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমাদেরকে অ্যাক্টিভিটি করতে হয় লাইফে, সেই জিনিসগুলো আমাদের ভালো লাগে না। অ্যাভারশন, ভালো লাগে না মানে একটা বাদ দিলে ভালো হয়, অনেক বোরিং, ইন্টারেস্টিং নয়। কিন্তু অন্য জিনিস যেগুলো অনেক বেশি মানে নর্মাল, যেগুলো আমরা ক্যাজুয়ালি করতে পারি, সেই জিনিসগুলোর প্রতি অ্যাডিকশন। যত বেশি আমরা অ্যাডিক্টেড হই কোনো জিনিসে, তত বেশি আমাদের অ্যাভারশন তৈরি হয় কিছু বিষয় থেকে। অর্থাৎ কোনো জিনিসকে আমরা যত বেশি ঘৃণা করব, অন্য কোনো জিনিসকে আমরা তত বেশি আমরা সেখানে পছন্দ করতে শুরু করে দিই। ওকে, তো এটা হচ্ছে কি একটা সিস্টেম আমাদের ব্রেনে, অ্যাডিকশন অ্যান্ড অ্যাভারশন, এই দুটো ওয়েতে আমাদের ব্রেন চলতে থাকে। দ্বিতীয় হচ্ছে কি, যেটাকে বলা হয় ফ্লাইট, ফাইট আর ফ্রিজ মুড। অর্থাৎ কি আইদার যখন আমাদেরকে কেউ কোনো কথা বলে বা কোনো একটা ঘটনা ঘটে আমাদের জীবনে, তখন আমরা হচ্ছে ফ্লাইট মুড, অর্থাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ কি কেউ হয়তো আমাদেরকে অপমান করলো, আমরা চুপচাপ মুখ বুজে থাকলাম, কোনো কথা বললাম না, কিছুই করলাম না, আমরা ফ্লাইট মুডে চলে গেলাম, অর্থাৎ সেখান থেকে মানে পালিয়ে গেলাম, তার সাথে দেখা করবো না বেশি, কথা বলবো না বেশি। অফিসের বস হয়তো আমাদেরকে এমনটা করলো। আরেকটা হচ্ছে কি এই ফাইট, অর্থাৎ কি কেউ আমাদেরকে অল্প কিছু বললেই আমরা অ্যাটাক করতে শুরু করে দিলাম, আমরা বিরাট তর্ক বিতর্ক, অনেক বেশি ঝগড়া, চিৎকার করতে শুরু করে দিলাম। এটা হচ্ছে কি ফাইট। তাহলে একটা হচ্ছে ফাইট, আরেকটা হচ্ছে কি ফ্লাইট, আরেকটা হচ্ছে কি ফ্রিজ মুড। ফ্রিজ মুড মানে কি একদম স্থির হয়ে যাওয়া, একদম বরফের মতো ফ্রিজ হয়ে যাওয়া, কিছুই না করা, কিছুই মানে একদম কুকড়ে থাকা। তো এই তিনটে মুডের মধ্যে আমরা সবসময় চলতে থাকি, ফ্লাইট আর হচ্ছে ফাইট, ফ্লাইট আর ফ্রিজ। এটা হচ্ছে একটা আমাদের ব্রেন সিস্টেম। তাহলে একটা হচ্ছে কি অ্যাডিকশন, অ্যাভারশন, আর একটা হচ্ছে কি ফ্লাইট, ফাইট আর ফ্রিজ। তো এই দুটো সিস্টেমের মধ্যে আমাদের ব্রেন সবসময় ফাংশন করতে থাকে বাস্তবের সঙ্গে। তো এছাড়া আরও একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় কি রিকভারি সিস্টেম। যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, তখন মেডিটেশনের আগে আমাদের এই রিকভারি সিস্টেম অনেক উইক থাকে। মেডিটেশনের পর দেখা গেছে কি রিকভারি সিস্টেম অনেক বেশি স্ট্রং হয়। রিকভারি সিস্টেমের কাজ কি, এই যে আমাদের অ্যাডিকশান, অ্যাভারশান বা ফাইট, ফ্লাইট এবং হচ্ছে ফ্রিজ মুড, সেগুলোকে রিকভার করা। যখন সেখানে কোনো ড্যামেজ হবে সেটাকে রিকভার করে দেওয়া। ঠিক যেমন আমাদের বডিতে কোথাও যদি কেটে যায়, স্ক্র্যাচ হয়, ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে হাতে কেটে গেছে বা তরকারি বা সবজি কাটতে গিয়ে কেটে গেছে, কিছুদিন পরে দেখি কি সেখানে অটোমেটিক্যালি সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু না করলেও ঠিক হয়ে যায় অনেক সময়। এটাকে আমাদের বডির একটা নিজস্ব মেকানিজম, যার সাহায্যে কি সে এটাকে হিল করছে। অনেক সময় আমরা এটাকে বলে থাকি কি ইমিউনিটি সিস্টেম। ঠিক তেমনই ব্রেনের একটা রিকভারি সিস্টেম আছে, যে কি করে ব্রেনের বিভিন্ন ড্যামেজগুলোকে সবসময় রিকভার করার চেষ্টা করে। তো এই রিকভারি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে তোলে কে না, হচ্ছে মেডিটেশন প্র্যাকটিস। যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করতে থাকি দিনের পর দিন, তখন রিকভারি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হতে থাকে। এবং এই ফ্লাইট, ফাইট আর ফ্রিজ মুড থেকে এসে আমরা তখন কনভারসেশন করি, আমরা কাজটাতে কথা বলি। সেই যে কমপ্লেক্স বা জটিল বিষয়, সেই খিচুড়ি টাইপের জিনিস, সেখানে আমরা ধীরে ধীরে সেটাকে আমরা আনফোল্ড করতে শুরু করি। যেমন ঘুড়ির লাটাই, সেটাকে যদি জড়িয়ে যায়, খিচুড়ির মতো হয়ে যায়, তখন সেটাকে ঠিক করা অনেক ধৈর্যের কাজ, অনেক ধীরে 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 সেটাকে করতে হয়। ঠিক তেমনই আমাদের ব্রেন তখন সেখান থেকে পালিয়ে যায় না বা ফ্রিজ হয়ে যায় না, তার পরিবর্তে কি সেটাকে করার চেষ্টা করে। কারণ ব্রেনের মধ্যে সেই অ্যাটেনশনটা, সেই এনার্জিটা স্টোর হয়ে আছে, সেটাকে তখন সে কাজে লাগাতে পারে জীবনের প্রতি অনেক বেশি বিমুখ না হয়ে, সেটার মধ্যে আরও বেশি ইনভেস্ট করার জন্য, সেটার মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে বের করার জন্য। তো মেডিটেশন আমাদেরকে কি সেই রিকভারি সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হেল্প করে, যে কি আমাদের এই দুটো সিস্টেম, অ্যাডিকশন, অ্যাভারশন আর হচ্ছে ফ্লাইট, ফাইট আর হচ্ছে ফ্রিজ মুড, এই দুটো সিস্টেমকে হিল করতে সাহায্য করে। এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ মেডিটেশন। আমি একটু আগে আমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের এখানে অনেক রকমের মেডিটেশন প্র্যাকটিস আমরা করতে পারি, কিন্তু এখানে আমি 4টে বিশেষ মেডিটেশন প্র্যাকটিসের কথা আলোচনা করবো। এছাড়া আরও অনেক আছে, কয়েকশোরও বেশি মেডিটেশন প্র্যাকটিস আছে, কিন্তু আমি আজকে এখানে 4টে ডিফারেন্ট টাইপস নিয়ে আলোচনা করছি। একটা টাইপ হচ্ছে কি যেটাকে বলা হয় এক্সপেরিয়েন্সিয়াল বেসড মেডিটেশন। এক্সপেরিয়েন্সিয়াল বেসড মেডিটেশন মানে কি, মানে হচ্ছে যেটা আমাদের এক্সপেরিয়েন্সেরটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, আমাদের বডিলি সেন্সেশন হোক, আমাদের ফিলিংস হোক, আমাদের ইমোশনস হোক, সেগুলোকে মানে রেগুলেট করতে হেল্প করে। একটা পার্টিকুলার টেকনিক যেটা আমাদেরকে এক্সপেরিয়েন্সটাকে রেগুলেট করতে সাহায্য করে, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল বেসড মেডিটেশন। এছাড়া অন্য মেডিটেশন কী হতে পারে, যেটাকে আমরা বলি কি ন্যারেটিভ বেসড মেডিটেশন। ন্যারেটিভ বেসড মানে কি, আমাদের যে চিন্তাগুলো হতে থাকে, আমাদের যে থটস বা আমাদের যে ডে ড্রিমিং চলতে থাকে, মনের ভেতরে যে ঘটনাগুলো ঘটতে থাকে, যে সবসময় মনটা কোথাও একটা পালিয়ে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনার যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে কি আমাদের ন্যারেটিভ বেসড একটা প্র্যাকটিস। যে ন্যারেটিভের উপর বেস করবে সেই মেডিটেশন টেকনিকটা, সেটা ফোকাস করবে কি সেই থটসগুলোকে কালেক্ট করা, সেই থটসগুলোকে একটা জায়গা থেকে যেন চলে না যায়, সেখান থেকে যেন আমাদের মনটাকে আমরা যেন ফিরিয়ে আনতে পারি, তার উপরে প্র্যাকটিসটা বেসড।
ওকে, এছাড়া কি লাভ অ্যান্ড কম্প্যাশন। লাভ অ্যান্ড কম্প্যাশন মানে কি, যেখানে আমরা আমাদের যে ফিলিংস আর ইমোশন সেটাকে অন্য মানুষদের ফিলিংস আর ইমোশনের সাথে কানেক্টেড ফিল করতে পারবো। অন্য মানুষটা যেভাবে ফিল করে বা তারা যেভাবে দেখে, তারা যেভাবে অনুভব করে জিনিসটা, আমরা সেই একই রকমভাবে সেই ফিলিংসটাকে কানেক্ট করতে পারবো, আমরা সেখান থেকে ডিসকানেক্টেড ফিল করবো না। এটা হচ্ছে কি একটা বিশেষ ধরনের মেডিটেশন টেকনিক। এছাড়া কি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন মানে কি, যেটাকে আমরা এখন জেনারেলি বলতে থাকি ল অফ অ্যাট্রাকশন বা অ্যাফার্মেশন টেকনিক বা হচ্ছে পজিটিভ থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন হচ্ছে এই সমস্ত কিছু ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের মধ্যে আসে, যেখানে আমরা কি কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট বা কোনো একটা পার্টিকুলার কাজ সেটাকে এক্সিকিউট করার জন্য, কোনো এন্ট্রান্স এক্সাম, কোনো বিজনেস বা অন্য কোনো রিলেশনশিপ প্রবলেম হোক না কেন, সেই পার্টিকুলার একটা আউটকাম বেসড, অর্থাৎ বাস্তবে কোনো একটা প্রভাব বা কোনো একটা রিয়েলিটিকে আমরা তৈরি করতে চাইছি। তো সেই পার্টিকুলার রিয়েলিটি বা সেই যে বাস্তবটা, সেই যে ঘটনাটা, সেটার উপরে আমরা মেডিটেশন প্র্যাকটিস করবো, যার ফলে কেন সেটা 1 মাস 2 মাস বা 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে যেন সেটা বাস্তবে তৈরি হয়। এটাকে বলা হয় কি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, বা কখনো অ্যাফার্মেশন, কখনো ল অফ অ্যাট্রাকশন, কখনো ল অফ রেজারেকশন ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন থিওরিস আছে এই নিয়ে। আচ্ছা, এগুলোকে বিভিন্ন টাইপ অফ মেডিটেশন, প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা বিষয়ের উপরে ফোকাস করে, আলাদা আলাদা জিনিসের উপরে ফোকাস করে। কোনোটা ইনসুলা, কোনোটা প্রিফ্রন্টাল কর্টেক্স, কোনোটা আমাদের ইমোশন বা বডিলি সেন্সেশনের উপরে ফোকাস করে। ঠিক আছে, কোনো একটা মেডিটেশন সব কিছুতেই হেল্প করবে এমনটা নয়, কোনো একটা মেডিটেশন সব কিছুতে হেল্প করে কিছুটা হলেও, কিন্তু কোনো একটা বিষয়ের উপরে সেটা স্পেসিফিক্যালি ডিরেক্টেড থাকে। অন্য বিষয়গুলো অটোমেটিক্যালি কিছুটা কিছুটা হেল্প হয়, কিন্তু পুরোপুরি নয়। আপনি যে মেডিটেশন প্র্যাকটিস করতে চাইছেন, যে প্র্যাকটিসটাকে আপনি আপনার লাইফে অ্যাডপ্ট করতে চাইছেন, সেই জিনিসটাকে আপনি দেখুন আগে, সেটা আপনার জন্য কতটা হেল্পফুল, আপনার এখন লাইফের সিচুয়েশনটা কেমন, সেই অনুযায়ী কোন জিনিসটা আপনার জন্য বেশি হেল্পফুল হবে বা তার থেকেও বেশি ইন্টারেস্টিং হবে যদি আপনি আপনার ক্যারেক্টার বা আপনার লাইফের পারপাস কি সেটাকে জানতে পারেন, এবং সেই অনুযায়ী আপনার মেডিটেশনটাকে আপনি তৈরি করতে পারেন, বা সেই অনুযায়ী আপনি আপনার প্র্যাকটিসটাকে ডিজাইন করতে পারেন যে আপনার কোন প্র্যাকটিসটা আপনার জন্য বেশি হেলদি হবে। আমাদের চ্যানেলে একটা পারপাসের উপরে কমপ্লিট ভিডিও আছে, যদি আপনি চান তাহলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন, যেখানে লাইফের পারপাস সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি। নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ওটা অত্যন্ত সুন্দর ভিডিও। না, আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি সাস্টেইনড অ্যাটেনশন। যখনই আমরা মেডিটেশন প্র্যাকটিস করি তখন আমাদের মাইন্ড কি করে, একটা অ্যাটেনশনের একটা ভাইব্রেশন বা একটা কাইন্ড অফ একটা ডিস্টেবিলাইজ স্টেটে থাকে। ঠিক আছে, অ্যাটেনশনটা সবসময় একটা রোটেশনের মধ্যে চলতে থাকে। সেখান থেকে আমাদের মনটা কোথাও একটা চলে যায়, কোনো একটা ডে ড্রিমিংয়ে চলে যায়। সেই রোটেশনটা মানে যখন আমরা ফোকাস করার চেষ্টা করি, সেখান থেকে আরও বেশি রোটেট করতে শুরু করে দেয়। তারপরে কি করি আমরা, সেখান থেকে ইনসুলাতে চলে আসি আমরা, অর্থাৎ কি বডি সেন্সেশনে আমরা ফোকাস করছি বা আমরা ন্যারেটিভে ফোকাস করছি। তো সেই যে ফোকাস করছি সেখান থেকে কি ডিফল্ট নেটওয়ার্কে চলে আসে, তারপর সেখান থেকে আবার প্রিফ্রন্টাল কর্টেক্সে। অর্থাৎ 4টে স্টেপে মেডিটেশন হয়। প্রথমে মনটা একরকম স্টেটে আছে, তারপর সেখান থেকে বডি লেভেলে আমরা অ্যাটেনশনটা নিয়ে গেলাম, ঠিক আছে, বা ব্রিদিংয়ে অ্যাটেনশনটা নিয়ে গেলাম, বা যে কোনো একটা আধার আমরা ইউজ করছি, কোনো একটা চ্যান্টিং হতে পারে, ব্রিদিং হতে পারে, বডি অ্যাওয়ারনেস হতে পারে। তো নর্মাল অ্যাটেনশন থেকে আমরা সেই আধারের উপর অ্যাটেনশনটা নিয়ে গেলাম, তারপর কি ডিফল্ট নেটওয়ার্কটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন আমাদের মনে সেই ডিফল্ট নেটওয়ার্ক সে মনটাকে ওয়ান্ডারিং করে অন্য কোথাও নিয়ে যায়, তার যে নর্মাল যে প্যাটার্নসগুলো আছে সেখানে। তারপর কি সেখানে যাওয়ার পর আমরা যখন অ্যাওয়ারনেসটা চলে আসে আবার, যে হ্যাঁ আমাকে তো অ্যাটেনশনটা নিয়ে যেতে হবে, তখন আমরা অ্যাটেনশনটা আবার ফিরিয়ে আনি। যখন আমরা ফিরিয়ে আনি তখন সেটা আর ইনসুলাতে থাকে না, তখন সেটা কোথায় চলে যায়, হচ্ছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যার কাজ হচ্ছে কি থটকে রেগুলেট করতে পারে, অর্থাৎ চিন্তাকে ডিরেকশন দিতে পারে। যে অর্থাৎ আমরা কোনো একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে আমাদের মনে হলো, বাবা আমি তো ব্রিদিংয়ে ফোকাস করতে চেয়েছিলাম, তো এই যে অ্যাওয়ারনেসটা ওখান থেকে এখানে ফিরিয়ে আনছি আমরা, এই যে রিটার্ন করতে পারার যে ক্যাপাসিটি, সেটা কার আছে, সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের আছে। সেই প্রিফ্রন্টাল কর্টেক্স তখন অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে প্রথমে কে থাকে, একটা ডিস্টেবিলাইজ অ্যাটেনশন, তারপর কে কাজ করে, ইনসুলা, যে মানে ফোকাস করার চেষ্টা করছে, বডিতে অ্যাওয়ারনেস আনার চেষ্টা করছে বা ব্রিদিংয়ে অ্যাটেনশন আনার চেষ্টা করছে। তারপর সেখান থেকে কে অ্যাক্টিভ হচ্ছে, যখনই আপনি একটা চেষ্টা করবেন, সাথে সাথে ডিফল্ট নেটওয়ার্ক যে সবসময় ওয়ান্ডারিং করতে থাকে, সে অ্যাক্টিভ হয়ে যাবে, সে ওখান থেকে আপনার মনটাকে অন্য জায়গায় নিয়ে যাবে। তারপর সেখান থেকে ফিরিয়ে আনবে কে, সে হচ্ছে না আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, যার ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স এবং ইনসুলা দুটো ইমপ্রুভ করতে শুরু করে দেয়, এবং যেটা আমাদের মেডিটেশনে হেল্প করে। এটা হচ্ছে 4টে ডিফারেন্ট স্টেজ, এটার মাধ্যমে আমরা মেডিটেশনটা প্র্যাকটিস করি। ধরুন আপনি ব্রিদিং প্র্যাকটিস করবেন, তাহলে ব্রিদিংয়ে আপনাকে বারবার করে ফোকাস করতে হবে। ওকে, আমাদের পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি 3 ডিফারেন্ট মেজার্স অফ মেডিটেশন, অর্থাৎ মেডিটেশন টেকনিক আপনি বিভিন্ন রকম পরিমাণে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখানে 3টে ডিফারেন্ট টাইপের কথা বলবো। একটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক মেডিটেশন, অর্থাৎ আপনি 10 মিনিট বা 1 ঘন্টা বা একদিনের জন্য মেডিটেশন প্র্যাকটিস করছেন এমন নয়, বরং আপনি 30 সেকেন্ডের জন্য প্র্যাকটিস করছেন বা 1 মিনিটের জন্য, কিন্তু আপনি বারবার করছেন। অর্থাৎ ধরুন আপনি সারাদিনে 10 ঘন্টা বা 8 ঘন্টা আপনি অফিস আওয়ারে থাকেন,
বা আপনি হয়তো 12 ঘন্টা আপনি সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি করেন, তাহলে কি প্রত্যেক ঘন্টাতে আপনি 30 সেকেন্ডের জন্য করে আপনি মেডিটেশন প্র্যাকটিস করছেন। অথবা আপনি হয়তো সকালে ব্রেকফাস্টের আগে, দুপুরে লাঞ্চের সময় এবং রাত্রে ডিনারের সময় আপনি দিনে 3 বার বা 5 বার ঠিক করে নিলেন যে বা প্রত্যেক 2 ঘন্টা অন্তর হয়তো আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলেন যে কাজ করতে করতে বা বাথরুমে যাওয়ার আগে, যখনই আমি বাথরুমে যাবো সারাদিনের মধ্যে তখনই আমি মেডিটেশন প্র্যাকটিস করবো। অর্থাৎ 30 সেকেন্ডের একটা স্প্যানে আপনি 30 সেকেন্ডের জন্য আপনি ব্রিদিং প্র্যাকটিস করে নিলেন। ঠিক আছে, অর্থাৎ কি এটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্র্যাকটিস, যার ফলে কি আমাদের ব্রেন যখন আমরা কোনো নর্মাল ওয়ার্ল্ডে যখন কাজ করি, ওয়েকিং স্টেটে থাকি, তখন কী হয় সবসময় বাইরের জগতে আমাদের মনকে সবসময় সেন্সিটাইজ করার চেষ্টা করে। সবসময় একটা অ্যাটেনশন দরকার বাইরের জগতে আমাদের থেকে। এখানে ফোনে একটা আওয়াজ হচ্ছে, একটা কেউ গান চলছে, বাইরে গাড়ি ঘোড়া যাচ্ছে, কেউ কথা বলছে, এক্ষুনি কোনো একটা ফোন এলো, অফিসের কাজ করতে হবে, অন্য একটা পুরানো কথা মনে পড়ে গেল, সবসময় অ্যাটেনশনটা চারিদিকে লুজ হতে থাকে। এবং এই সিচুয়েশানে আপনি যখন মাইক্রোস্কোপিক প্র্যাকটিস করতে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই লুজ হতে গিয়ে অনেক দূরে যাওয়ার আগে আপনি সেটাকে কাট আউট করে দেন, তখন আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হয়, মানে নিজের অ্যাটেনশনটাকে লুজ করা। তো যার ফলে মাইক্রোস্কোপিক মেডিটেশন অনেক অনেক বেশি হেল্প করে, একটা মেডিটেশন হ্যাবিটের থেকে অনেক বেশি হেল্প করে যদি আপনি মাইক্রোস্কোপিক মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। দিনে 10 বার হোক বা 5 বার বা 4 বারই হোক না কেন, 30 সেকেন্ডের গ্যাপে প্রত্যেক দিন সবসময় আপনি অটোমেটিক্যালি আপনি যদি এটা প্র্যাকটিস করতে শুরু করে দেন। দ্বিতীয় হচ্ছে কি মেডিটেশন হ্যাবিট, অর্থাৎ দিনে 15 মিনিট বা 2 ঘন্টা এর রেঞ্জের মধ্যে যে কোনো একটা টাইম অ্যামাউন্ট আপনি বেছে নিন, সকালে অথবা সন্ধ্যায় বা রাত্রে আপনি এটা প্র্যাকটিস করবেন। সকালে ঘুম থেকে উঠে বা দুপুরে বা রাত্রে, যেখানে আপনি 15 মিনিট বা আধ ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনি একটা টাইম স্লট বুক করে নিলেন। প্রাথমিক স্তরে 10 মিনিটই যথেষ্ট, তারপর ধীরে ধীরে ওটাকে মিনিমাম 30 মিনিটস থেকে 1 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে যেটা যথেষ্ট। নাও সেই প্র্যাকটিসটা হচ্ছে কি আপনাকে হেল্প করবে, অনেক বেশি হেলদি বানাবে। নাও থার্ড হচ্ছে কি আপনার যেটা মেডিটেশন রিট্রিট বলা হয়। মেডিটেশন রিট্রিট মানে কি, যখন আপনি সারা বছরের মধ্যে বা 6 মাস অন্তর আপনি 10 দিনের জন্য বা 1 মাসের জন্য বা হয়তো 1 সপ্তাহের জন্য আপনি কোনো বাইরে কোথাও একটা চলে গেলেন, সেখানে গিয়ে আপনি মেডিটেশন প্র্যাকটিস করছেন, পুরো বাইরের জগৎ থেকে আপনি হোল ওয়ার্ল্ডের থেকে কাট অফ হয়ে গেলেন, গিয়ে আপনি মেডিটেশন প্র্যাকটিস অভ্যাস করছেন আর কি সেটা। তো এটা হচ্ছে কি মেডিটেশন রিট্রিট। তাহলে কি একটা হচ্ছে মাইক্রোস্কোপিক মেডিটেশন, একটা হচ্ছে মেডিটেশন হ্যাবিট যেটা আমাদের রেগুলার লেভেলে বা ডেইলি লেভেলে করতে হয়, আর একটা হচ্ছে কি মেডিটেশন রিট্রিট। এই 3টে স্টেজে বা 3টে মেজারমেন্টে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্ট সেকশনে লিখে জানাও কোন পয়েন্টটা বা কোন বিষয়টা, আজকের সমস্ত অনেক কিছু আমি আলোচনা করেছি তার মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, বা কোনটা বেশি ভালো লেগেছে, বা কোনটা তুমি আগে জানতে না, নতুন একটা জিনিস তুমি শিখতে পেরেছো, সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখাবে। চলো টাটা।